মহাকাশের এক গোপন ল্যাব, যেখানে বিজ্ঞানের নামে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ডেডলি ভাইরাস। কিন্তু একটা ছোট্ট ভুল, আর সেই ল্যাব পরিণত হলো জীবন্ত নরকে। মানুষের তৈরি সেই ভাইরাস একটা সাধারণ পশুকে বদলে দিতে পারে এক দানবীয় ধ্বংসলীলায়। স্পেস স্টেশন ধ্বংস করে সেই ভাইরাসের 3টি ক্যাপসুল এসে পড়ল সরাসরি আমাদের পৃথিবীতে। একটি জঙ্গলে, একটি গভীর সমুদ্রে, আর একটি হলো চিড়িয়াখানায়। আর তারপর জন্ম নিল 3টি দানবীয় প্রাণী, যাদের সামনে আধুনিক যুগের আর্মি ট্যাঙ্ক আর মিসাইল খড়কুটোর মতো উড়ে গেল। যখন এক বিশাল ডানাওয়ালা নেকড়ে, এক বিশাল ডাইনোসরের আকারের কুমির, এমনকি 10 ফুটের সাদা বিশাল আকারের একটি গরিলা সবকিছু ধ্বংস করতে লাগলো শিকাগো শহরের মধ্যে। তবে তখন তাদের কে থামাবে? কিন্তু এই ধ্বংসলীলার মাঝেই জড়িয়ে আছে এক অদ্ভুত বন্ধুত্ব। ডেভিস, ইউএস আর্মির প্রাক্তন একজন সোলজার, যার সবচেয়ে কাছের বন্ধু হলো জর্জ, একটা নিষ্পাপ সাদা গরিলা যাকে সে ছোট থেকে পালন করেছে। কিন্তু সেই ভাইরাসের কারণে জর্জ এখন আর কোনো সাধারণ গরিলা নয়, সে এখন শহরের বুকে এক বিশাল আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আর অন্যদিকে এই ভাইরাস বানানো কোম্পানির লোভী কর্পোরেট সিইওর ভয়ঙ্কর চক্রান্ত। আর এদিকে নিজের প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য ডেভিসের মরণপ্রণ লড়াই। ডেভিস কি পারবে তার প্রিয় বন্ধু জর্জকে এই ভাইরাসের কবল থেকে মুক্ত করতে, নাকি এই 3 দানবীয় প্রাণী মিলে পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেবে? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি এক হাড় হিম করা সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার মুভি। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে আমরা একটা স্পেস স্টেশন দেখতে পাই, যেখানে সায়েন্টিস্টরা একটি সিক্রেট এক্সপেরিমেন্ট করছিল, এবং এই এক্সপেরিমেন্টটি একটি ইঁদুরের ওপর করা হচ্ছিল। এবার এই এক্সপেরিমেন্ট সফল করার জন্য সায়েন্টিস্টরা ওই ইঁদুরের শরীরে একটি ভাইরাস ইনজেক্ট করে, এবং এই ভাইরাস এতটাই বেশি পাওয়ারফুল ছিল যে যদি কোনো পশুর গায়ে এই ভাইরাস দেওয়া হতো, তবে সেই পশু নিজের সাইজের থেকে অনেক গুণ বড় আকার এবং বিপজ্জনক হয়ে যায়। আর হয়ও ঠিক এমনটাই। যখন এই সায়েন্টিস্টরা সেই ইঁদুরের শরীরে ভাইরাসটি ইনজেক্ট করে দেয়, তখন সেই ইঁদুর নিজের সাইজের থেকে কয়েক গুণ বেশি বড় হয়ে যায়, এবং সায়েন্টিস্টদের কন্ট্রোল করার আগেই সেই ইঁদুর বেসামাল হয়ে পুরো স্পেস স্টেশনে ভাঙচুর শুরু করে। আর এতে বেশ কয়েকজন সায়েন্টিস্ট মারা যায়, এবং শুধু একজন সায়েন্টিস্টই বেঁচে যায়। সে তাড়াতাড়ি স্পেস স্টেশনের দরজার কাছে এসে নিজের কোম্পানির সিইও, যার নাম ক্লিয়ার, তাকে বলে যে এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে, এবং ওই ইঁদুর খুবই বেশি অ্যাগ্রেসিভ হয়ে সবাইকেই মেরে ফেলেছে, শুধু আমি একাই বেঁচে আছি। তাই তাড়াতাড়ি স্পেস স্টেশনের দরজা খুলে দাও, আমি যাতে বাইরে আসতে পারি, নয়তো ওই ইঁদুর আমাকেও মেরে ফেলবে। কিন্তু সেই কোম্পানির সিইও খুবই লোভী মহিলা ছিল, তাই সে বলে, আমি স্পেস স্টেশনের দরজা তখনই খুলবো যখন তুমি নিজের সাথে এই ভাইরাসের স্যাম্পেল নিয়ে সুরক্ষিত ফিরে আসবে। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে আমি এই দরজা খুলব না, এবং তুমি ওখানেই মারা যাবে। এখন না চাইতেও সেই সায়েন্টিস্ট নিজের প্রাণ বিপদের মধ্যে ফেলে ফিরে গিয়ে সেই ভাইরাসের 3টি বক্স নিয়ে আসে। আর ভাইরাস নেওয়ার পর কোম্পানির সিইও তার কথা মতো স্পেস স্টেশনের দরজা খুলে দেয়, যার পর সেই সায়েন্টিস্ট তাড়াতাড়ি একটি অন্য ছোট্ট ইজেকশন ক্যাপসুলে বসে পড়ে। তবে তখন সেই সায়েন্টিস্ট দেখে যে ওই ইঁদুরটি সাইজে বেশ বড় হয়ে গেছে, এবং এখন সেই ইঁদুর সায়েন্টিস্টকে মারার জন্য ইজেকশন ক্যাপসুলের কাঁচ ভাঙার চেষ্টা করছে। কিন্তু এর আগেই সে কাঁচ ভেঙে ফেলতো, সায়েন্টিস্ট নিজের ছোট্ট ক্যাপসুলটিকে এই বড় স্পেস স্টেশন থেকে আলাদা করে পৃথিবীর দিকে লঞ্চ করে দেয়। কিন্তু কিছু দূর আসার পর হাওয়ার প্রেসার বেশি হওয়ার কারণে এই ছোট্ট স্পেস ক্যাপসুলের কাছে ফাটল ধরতে শুরু করে। আর দেখতে দেখতে সেই ক্যাপসুলটি ব্লাস্ট হয়ে যায়, যাতে ওই সায়েন্টিস্ট দুর্ভাগ্যবশত মারা যায়। তবে ওই ভাইরাসের যে 3টি বক্স ছিল তা প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে পড়তে থাকে, যার মধ্যে একটি ক্যাপসুল জঙ্গলে পড়ে, যেখানে একটি নেকড়ে যখন সেই ক্যাপসুলের কাছাকাছি আসে, তখন সেই ক্যাপসুল থেকে বেরোনো গ্যাসের কারণে নেকড়ে ইনফেক্টেড হয়ে যায়। দ্বিতীয় ক্যাপসুলটি সমুদ্রের জলে গিয়ে পড়ে, যা থেকে একটি ক্রোকোডাইল ইনফেক্টেড হয়ে যায়, এবং তৃতীয় ক্যাপসুলটি একটি চিড়িয়াখানাতে পড়ে, যেখানে একটি সাদা গরিলা যখন ক্যাপসুলের কাছে যায়, তখন সেই ক্যাপসুল থেকে বেরোনো গ্যাস ইনহেল করে সাদা গরিলাও ইনফেক্টেড হয়ে যায়। এরপর আমরা ডেভিস নামের এক ব্যক্তিকে দেখতে পাই। ডেভিস আগে ইউএস আর্মিতে ছিল, কিন্তু এখন ডেভিস ইউএস আর্মি থেকে রিটায়ার হয়ে জঙ্গলের পশুদের ট্রেন করার কাজ করে। এই ডেভিস নিজের সাথে কিছু ট্যুরিস্টকে জঙ্গলে ঘোরানোর জন্য নিয়ে যায়, এবং সেই ট্যুরিস্টদের গরিলাদের জায়গায় নিয়ে আসে, যেখানে প্রচুর গরিলা রাখা ছিল। বন্যপ্রাণীদের এইরকম সামনাসামনি দেখে ট্যুরিস্টরা বেশ ঘাবড়ে যায়, কিন্তু ডেভিস তাদের বলে যে ভয় পেও না, এরা তোমাদের কিছু বলবে না, এরা সকলেই ট্রেন্ড। তখনই একটি সাদা গরিলাদের সামনে আসে, আর এটি সেই গরিলা ছিল যে রাতে ক্যাপসুল থেকে বেরোনো গ্যাস ইনহেল করে নিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ওই ভাইরাসের এফেক্ট এই গরিলার উপর হয়নি, এবং এখানে আমরা দেখি যে ডেভিস সেই সাদা গরিলার সাথে ইশারায় কথা বলছে। এই সাদা গরিলাটি খুব বেশি ইন্টেলিজেন্ট ছিল,
সে মানুষের কথা বুঝতে পারত। তাই এই গরিলা ডেভিসের সাথে বেশ ভালোই আচরণ করে। কারণ যখন এই গরিলা ছোট ছিল আর এই গরিলার মাকে শিকারীরা মেরে ফেলেছিল, তখন ডেভিসই এই গরিলাকে জঙ্গল থেকে এনে নিজের সাথে রেখে বড় করে এবং ডেভিসের নাম দেয় জর্জ। আর এখন ডেভিস এবং জর্জের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। অন্যদিকে আমরা কোম্পানি সিইওকে দেখতে পাই। কোম্পানি সিইওর ভাই বেশ রেগেছিল তার ওপর, কারণ এদের এক্সপেরিমেন্ট মিশন ফেল হয়ে গিয়েছিল এবং যে সায়েন্টিস্ট স্পেস স্টেশন থেকে এদের জন্য 3টি ভাইরাসের ক্যাপসুল আনছিল সে তো বিস্ফোরণেই মারা যায়। এই কারণে তাদের মনে হয় সেই স্পেস ক্যাপসুলের ব্লাস্টের কারণে ওই ভাইরাসগুলো হয়তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে কোম্পানি সিইও নিজের ভাইকে কিছু ছবি দেখায় এবং বলে যে সায়েন্টিস্ট ওই ব্লাস্টে মারা গেছে জানি, কিন্তু সে যে 3টি ভাইরাসের ক্যাপসুল আনছিল সেই বক্সগুলো খুব বেশি মজবুত এবং আমার পুরোপুরি বিশ্বাস সেগুলো বিস্ফোরণে ধ্বংস হয়নি। সাথে কোম্পানি সিইও নিজের ভাইকে জঙ্গলের একটি ছবি দেখিয়ে বলে, আমি খবর পেয়েছি যে গতকাল রাতে এখানে আকাশ থেকে জ্বলন্ত কোনো জিনিস এসে পড়েছে, যা হয়তো অন্য কিছু নয়, হয়তো এই ভাইরাসের ক্যাপসুল হতে পারে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজের টিমকে ওখানে পাঠিয়ে সেই ভাইরাস ক্যাপসুলকে হাসিল করতে হবে। যদি একবার আমরা ওই ক্যাপসুল পেয়ে যাই তবে আমরা এই ভাইরাস মার্কেটে বিক্রি করে প্রচুর টাকা কামাতে পারবো। সিইওর ভাইয়ের এই আইডিয়া পছন্দ হয়, যার পর কোম্পানি সিইও একটি প্রাইভেট আর্মি টিমকে ওই জঙ্গলে গিয়ে ভাইরাস ক্যাপসুল আনার জন্য পাঠিয়ে দেয় এবং ওই প্রাইভেট আর্মি টিম পুরো প্রস্তুতি নিয়ে হেলিকপ্টারে করে জঙ্গলের দিকে রওনা দেয়। পরের দিন সকালে ডেভিস যখন চিড়িয়াখানায় আসে তখন তাকে চিড়িয়াখানার একজন কর্মী এসে বলে, জর্জ অর্থাৎ সেই সাদা গরিলাটি খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং জর্জ নিজের খাঁচা থেকে বেরিয়ে একটি বড় ভাল্লুকের গুহার মধ্যে গিয়ে লুকিয়ে গেছে। এটা শুনে ডেভিসের জর্জের জন্য চিন্তা হতে লাগে, কারণ ভাল্লুক খুব বেশি শক্তিশালী এবং বড় আকারের হয়। তাই ডেভিসের মনে হয় এতক্ষণে হয়তো ওই ভাল্লুক জর্জকে মেরে ফেলেছে। কিন্তু যখন তারা চিড়িয়াখানার ভিতরে যায় তখন তারা যা দেখে তা দেখে তাদের নিজের চোখেই বিশ্বাস হয় না, কারণ ভাল্লুকটি নিচে মাটিতে মরে পড়েছিল এবং জর্জ গুহায় বসেছিল। এটা দেখেই দুইজনে বেশ অবাক হয়ে যায় যে জর্জ এতটা পাওয়ারফুল কিভাবে হলো। কিন্তু আসলেই তো জর্জের উপর ওই ভাইরাসের এফেক্ট হতে শুরু করেছে। তবে এই ব্যাপারটা তো ডেভিস একেবারেই জানতো না। এখন এখানে ডেভিস ধীরে ধীরে জর্জের কাছে যায় এবং তাকে ইশারার মাধ্যমে জিজ্ঞাসা করে যে তুমি একে কেন মারলে। তখন জর্জ জানায়, প্রথমে সে আমার উপর হামলা করেছিল, সেই জন্য আমি তাকে মেরে ফেলেছি। এরপর যখন জর্জ গুহার থেকে বাইরে বেরিয়ে আসে তখন ডেভিস তাকে দেখে একেবারেই অবাক হয়ে যায়, কারণ তার আকার আগের তুলনায় বেশ অনেক বেড়ে গিয়েছিল। সাথে ডেভিস এটাও দেখে যে এবার জর্জের আচরণ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং জর্জ এখন আগের মতো তার কথাও মানছিল না। এটা দেখে ডেভিস বুঝে যায় যে জর্জের বডিতে কিছু পরিবর্তন হচ্ছে এবং তখনই ওয়াকিটকিতে টিমের লোকেরা ডেভিসকে গরিলা এরিয়াতে আসতে বলে, যেখানে বেশিরভাগই সব গরিলারা থাকতো। যখন ডেভিস ওই জায়গায় পৌঁছায় তখন টিমের এক সদস্য ডেভিসকে বলে, আমরা এখানে এই ক্যাপসুলটি পেয়েছি, এটা দেখে মনে হচ্ছে এটা আকাশ থেকে পড়েছে, তবে এটা কি আমরা জানি না। আর এটা হলো সেই ক্যাপসুলটি যাকে কাল রাতে জর্জ ইনহেল করে নিয়েছিল। এই ক্যাপসুল একবার দেখার পরই ডেভিস বুঝে যায় নিশ্চয়ই এই ক্যাপসুলের কারণেই জর্জের আচরণ ও শরীরের গঠনের পরিবর্তন হয়েছে। তাই ডেভিস ওই ক্যাপসুলটিকে নিজের কাছেই রেখে দেয় এবং জর্জকে একটা বড় খাঁচায় বন্ধ করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে, যাতে সে জানতে পারে যে জর্জের শরীরে কি পরিবর্তন হচ্ছে আর কেনই বা তার শরীরের গঠন এত দ্রুত বাড়ছে। ডক্টররা জর্জের ব্লাড টেস্ট করে এবং সেই টেস্ট থেকে জানা যায় যে জর্জের রক্তে এমন কিছু মিশে গেছে যার কারণেই এই রকম হচ্ছে আর তার শরীরের গ্রোথ এই রকমভাবে বেড়ে চলেছে। ঠিক তখনই সেখানে একজন ফিমেল সায়েন্টিস্ট ডক্টর আসেন এবং ওই ডক্টর ডেভিসের হাতে ওই ভাইরাসের ক্যাপসুল দেখে বলে, এই ক্যাপসুল আমাকে দাও, কারণ এই ক্যাপসুল আমার। কিন্তু ডেভিস তার কথা শোনে না, কারণ যতই হোক এর পিছনে কোনো রহস্য অবশ্যই রয়েছে। তাই সে ক্যাপসুলটি নিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। তবে ওই সায়েন্টিস্ট ডক্টর তার পিছু ছাড়ে না। সে তাকে বলে যে জর্জের বডি খুব দ্রুত বাড়ছে, সে আগের থেকে বেশ শক্তিশালী আর আক্রমণাত্মক হয়ে গেছে। এটা শুনে ডেভিস ডক্টরের কথা মন দিয়ে শুনতে লাগে, কারণ সত্যি এই চেঞ্জগুলো জর্জের মধ্যে হচ্ছিল। তখন ওই ডক্টর ডেভিসকে বলে, আমি একটা কোম্পানিতে কাজ করি যা পশুদের ডিএনএর উপর রিসার্চ করে এবং আমরা একটা শার্ক, তিমি, চিতা আর একটা বাদুড়ের ডিএনএকে মিক্স করে একটা এমন ভাইরাস বানিয়েছি যাকে যদি কোনো পশুর উপর টেস্ট করা হয় তবে সেই পশুর সাইজ একটা শার্কের মতো ননস্টপ বাড়তে থাকবে আর একটা চিতার মতো আক্রমণাত্মক হয়ে যাবে। এই কারণেই জর্জের ভাব আক্রমণাত্মক আর শরীরের আকার দিন দিন বাড়ছে। গত রাতে জর্জের হাইট 7 ফুট ছিল, কিন্তু এখন জর্জের হাইট 10 ফুটের থেকেও লম্বা হয়ে গেছে
আর একমাত্র শুধু আমিই আছি যে জর্জকে ঠিক করতে পারবো। আমার কাছে এমন একটা ভ্যাকসিন আছে যা জর্জের শরীরে ইনজেক্ট করলে জর্জের সাইজের আগের মতো ছোট হবে না, কিন্তু জর্জের রাগ আক্রমণাত্মক ভাব একেবারে শান্ত হয়ে যাবে, নইলে বড়সড় বিপদ হতে পারে যার কল্পনা করাও যায় না। তবে ইতিমধ্যে জর্জকে খাবার না দেওয়ার কারণে সে প্রচণ্ড রেগে যায় এবং রাগে সে খাঁচাটিকে ভাঙতে শুরু করে। ডেভিস তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জর্জ এখন ডেভিসের কথা শোনে না এবং সে খাঁচা ভেঙে হসপিটালের দরজা দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে রোডের ওপর। তখন ডেভিসও দ্রুত বাইরে এসে জর্জকে থামানোর চেষ্টা করে, কিন্তু জর্জ পুরোপুরি আক্রমণাত্মক হয়ে গিয়েছিল, তার কথা সে মানছিল না। ঠিক তখনই সেখানে পুলিশ পৌঁছায় আর পুলিশ সরাসরি জর্জের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। তখন ডেভিস পুলিশকে জর্জের উপর গুলি চালাতে বারণ করে। সে বলে, আমি একে শান্ত করতে পারবো, দয়া করে গুলি চালাবেন না। যার পর পুলিশ ডেভিসের কথা মেনে বন্দুক নিচে নামিয়ে দেয় এবং ডেভিস জর্জকে কোনো রকমে শান্ত করে। কিন্তু তখনই ওখানে হেলিকপ্টারে করে কিছু পুলিশ আসে আর তারা জর্জের উপর অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে শ্যুট করে দেয়, যার কিছু সময় পরেই জর্জ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কোম্পানির সিইও যে প্রাইভেট আর্মি টিমকে ভাইরাসের ক্যাপসুল আনার জন্য জঙ্গলে পাঠিয়েছিল, তারা জঙ্গলের ওই অংশে পৌঁছে যায়। যার পর প্রাইভেট আর্মি টিম হেলিকপ্টার থেকে নিচে নেমে জঙ্গলে নেমে যায় আর জঙ্গলের প্রতিটি জায়গায় ভাইরাসের ক্যাপসুল খুঁজতে শুরু করে। অন্যদিকে এই কোম্পানির সিইও এবং তার ভাই এই সব কিছু লাইভ কম্পিউটার স্ক্রিনে মনিটর করছিল, এমনকি ওই আর্মি টিমকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এদিকে তাদের কথা মতো আর্মি টিমের সদস্যরা জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তারা মাটিতে কোনো পশুর পায়ের চিহ্ন দেখতে পায়, যা বেশ অনেক বড় আকারের ছিল। এটা দেখে টিমের সমস্ত লোক বেশ ঘাবড়ে যায়। তারা বুঝতে পারে এই চিহ্ন একটা নেকড়ের পায়ের, আর তারা এটাও বুঝতে পারে যে এই ভাইরাস একটা নেকড়ের শরীরের সাথে মিশে গেছে। তখন কোম্পানির সিইও প্রাইভেট আর্মি টিমের ক্যাপ্টেনকে সরাসরি বলে দেয় যে আমার যে কোনো উপায়ে ওই নেকড়েকে জীবিত বা মৃত চাই। এটা শুনে তারা সকলেই ওই নেকড়েকে মারার জন্য রেডি হয়ে যায়। তখনই তারা তাদের আশেপাশে কোনো কিছু আসার আওয়াজ শুনতে পায়, সাথে সাথেই সকলেই সতর্ক হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা বিশাল আকারের নেকড়ে ওদের উপর হামলা করে দেয় আর তাদের বেশ কিছু সাথীকেই মেরে ফেলে। এবার সবাই নিজেকে বাঁচানোর জন্য জঙ্গলের এখানে ওখানে পালাতে শুরু করে, কিন্তু সেই নেকড়ে এদের এক এক করে সকলকেই মেরে ফেলে। আর এই সব কিছুই কোম্পানির সিইও স্ক্রিনে দেখছিল। কোম্পানির সিইও এটা দেখে হতাশ হয়ে যায়। কোম্পানির সিইও এটা দেখে হতাশ হয় না যে প্রাইভেট আর্মি টিমের সকল সদস্যরাই মারা গেছে, বরং সে এই কারণেই হতাশ হয় যে প্রাইভেট আর্মি টিম ভাইরাসের ক্যাপসুল আনতে সফল হতে পারল না। ওদিকে জঙ্গলে প্রাইভেট আর্মি টিমের শুধু ক্যাপ্টেনই জীবিত বেঁচে ছিল। সে নিজের প্রাণ বাঁচাতে দ্রুত হেলিকপ্টারকে ডেকে নেয়, যার পর ক্যাপ্টেন দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে হেলিকপ্টারের জায়গা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু তখনই ওই নেকড়ে ক্যাপ্টেনের পিছু করতে শুরু করে। ইতিমধ্যে হেলিকপ্টারও সেখানে পৌঁছায় এবং উপর থেকে নেকড়ের উপর ফায়ারিং করতে থাকে, কিন্তু নেকড়ের উপরে গুলির কোনো প্রভাবই হয় না এবং সেই নেকড়েটি রেগে গিয়ে দৌড়ে সরাসরি ওই হেলিকপ্টারের উপর লাফ দিয়ে ওই হেলিকপ্টারটিকেই পুরোপুরি ক্র্যাশ করিয়ে দেয়। আর এই ভয়ঙ্কর দৃশ্য ওই আর্মি টিমের ক্যাপ্টেনও তার চোখের সামনে দেখতে পায়। ঠিক তখনই পেছন দিক থেকে নেকড়েটি এসে টিমের ক্যাপ্টেনকেও জ্যান্ত গিলে ফেলে। অন্যদিকে জর্জকে অজ্ঞান করে পুলিশ একটি খাঁচায় বন্ধ করে দেয় তাকে, এবং ওই খাঁচাকে একটি কার্গো প্লেনে রেখে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সাথে পুলিশ ডক্টর এবং ডেভিসকেও অ্যারেস্ট করে নিয়েছিল, কারণ এরা দুজনেই জর্জের আকার বাড়ার খবরটা গভর্নমেন্টকে দেয়নি। যার পর তাদের দুজনকে ওই এরোপ্লেনে বসিয়ে দেওয়া হয়। তাদের সামনে জর্জকেও খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। কিছু সময় পর এরোপ্লেনটি তাদেরকে নিয়ে টেক অফ করে। তখন তাদের কাছে একজন এজেন্ট আসে, আর এই এজেন্ট ডেভিসকে বলে, তুমি গরিলাকে ট্রেন করার কাজ করো তাই না? কিন্তু এর আগে তুমি একজন সোলজার ছিলে আর তুমি দেশের হয়ে অনেক লড়াই লড়েছ। তখন ডেভিস এই এজেন্টকে জিজ্ঞাসা করে যে তোমরা এই গরিলার সাথে কি করতে চলেছ। তখন সে জানায় যে আমরা এই গরিলার উপর এক্সপেরিমেন্ট করার পর একে মেরে ফেলবো, কারণ এই গরিলা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। আর শুধু এই একটা গরিলা নয় যার সাইজ বাড়ছে, বরং জঙ্গলে একটা নেকড়েও দেখা গেছে আর তার আকারও দ্রুত বাড়ছে। এখানে ডেভিস এই এজেন্টকে বলে, এই গরিলাকে মারা তোমাদের উচিত হবে না, কারণ আমার বিশ্বাস আমি এই গরিলাকে ঠিক করতে পারবো। ডেভিস ডক্টর কেথের দিকে তাকিয়ে সেই এজেন্টকে বলে, ডক্টর কেথ যে কোম্পানিতে কাজ করে সেখানে তারা একটি ভ্যাকসিন তৈরি করে ফেলেছে, যা দিয়ে আমরা এই গরিলাকে পুরোপুরি নর্মাল করতে পারবো, এবং এই কোম্পানি এই ভাইরাস বানিয়েছে, যার কারণে এই গরিলা এবং নেকড়ের অবস্থা এই রকম হয়েছে। তবে আমাদের একটা সুযোগ চাই। এটা শুনে ওই এজেন্ট হাসতে থাকে। সে বলে, তুমি এই ডক্টরের পুরোপুরি সত্যটা জানো না। তখন সেই এজেন্ট ডক্টর কেথের ব্যাপারে এমন কিছু বলে যা সত্যি অবাক করার ছিল। সে বলে, তুমি একটা কোম্পানির জন্য কাজ করতে,
কিন্তু আজ থেকে 2 বছর আগে তোমার 13 মাসের জন্য জেল হয়েছিল, কারণ তুমি নিজের কোম্পানি থেকেই হার্ড ড্রাইভ চুরি করার চেষ্টা করেছিলে এবং কোম্পানির নথি বিক্রি করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলে। এটা শুনে ডেভিস অবাক হয়ে যায়, কারণ ডক্টর তাকে মিথ্যা বলেছে যে সে এখনও এনার্জি কোম্পানিতেই কাজ করে। অন্যদিকে আমরা এনার্জি কোম্পানির সিইও এবং তার ভাইকে দেখতে পাই। তারা এতক্ষণে জেনে গেছিল যে সরকার সাদা গরিলাটিকে ধরে ফেলেছে এবং এখন তারা তাকে একটি এরোপ্লেনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে যাচ্ছে। এটা জানা মাত্রই কোম্পানির সিইও বেশ রেগে যায়, কারণ সে চাইছিল না যে এই ভাইরাসের স্যাম্পেল কোনোভাবে সরকারের হাতে লাগুক, তাহলে তাদের কোম্পানিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই কারণে সে একটি পরিকল্পনা করে যা তার নিজের ভাইকেও ভালোভাবে বুঝিয়ে দেয়। সে বলে, যত প্রাণী আমাদের কোম্পানির বানানো ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে সেই সমস্ত প্রাণীদের ভিতরে আমাদের ভাইরাসের ডিএনএ আছে, আর সেই ডিএনএর মাধ্যমেই আমরা তাদেরকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবো। আমাদের কোম্পানির একেবারে টপে একটি ফ্রিকোয়েন্সি টাওয়ার আছে, যাকে অন করা মাত্রই সমস্ত ইনফেক্টেড প্রাণীগুলি এই টাওয়ারের দিকে আসতে শুরু করবে। আর যখন ওই প্রাণীগুলি এখানে এই টাওয়ার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, তখন পথে আমাদের আর্মিরা ওই পশুদের মেরে ফেলবে, অথবা ওই প্রাণীগুলি নিজেদের মধ্যেই লড়াই করে একে অপরকে মেরে ফেলবে। আর তারপর আমরা ওই মরা প্রাণীদের ডিএনএ বের করে মার্কেটে বিক্রি করতে পারবো, যা থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করব। এই পরিকল্পনা করেই কোম্পানির সিইও টাওয়ারের ফ্রিকোয়েন্সি অন করে দেয়, এবং যখনই ওই টাওয়ার থেকে ফ্রিকোয়েন্সি ওয়েভ বেরোতে শুরু করে, ঠিক তখনই সমস্ত ইনফেক্টেড প্রাণীদের কাছে সেই ফ্রিকোয়েন্সি পৌঁছে যায়। যখন সেই নেকড়ে ফ্রিকোয়েন্সি ওয়েভ শোনে, সে সরাসরি ওই ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকেই আসতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি যে নদীর জলের গভীরে কিছু একটা প্রচণ্ড গতিতে উপরের দিকে উঠে আসছে, আর সেটা ছিল একটি বিশাল আকারের কুমির, যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিল। সেও প্রচণ্ড গতিতে ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকে এগোতে শুরু করে। ওদিকে কার্গো প্লেনে জর্জ অজ্ঞান অবস্থায় পড়েছিল, কিন্তু হঠাৎ সেও সিগন্যাল শুনতে পায়, এবং টাওয়ারের ফ্রিকোয়েন্সি সিগন্যাল শোনা মাত্রই জর্জের জ্ঞান ফিরে আসে। আর সেও খুবই বেশি অ্যাগ্রেসিভ হয়ে খাঁচা ভাঙতে শুরু করে, এবং এক সময় প্রচণ্ড রেগে সে খাঁচা ভেঙেও ফেলে। এরপর সে তার অ্যাগ্রেসিভ মুডে পুরো জাহাজটিকে ভাঙচুর শুরু করে দেয়, এক এক করে জাহাজের সকল অফিসারদের মারতে শুরু করে। এখন এখানে সেই এজেন্ট জর্জের ওপর বেশ কয়েকবার শ্যুট করে, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। এজেন্টের বন্দুকের গুলি শেষ হয়ে যায়, এবং জর্জ রেগে গিয়ে তাকে হাতের নিচে চেপে মেরে ফেলতে চায়। তখনই ডেভিস জর্জকে কোনো রকমে শান্ত করে এবং এজেন্টকে ছেড়ে দিতে বলে। ডেভিসের কথায় জর্জ শান্ত হয়ে এজেন্টকে ছেড়ে দেয়, আর তখনই পিছন দিক থেকে একজন গার্ড এসে জর্জের উপর গুলি চালাতে লাগে, যার মধ্যে একটি গুলি এরোপ্লেনে রাখা এক্সপ্লোসিভে লেগে প্লেনের পিছনের অংশে একটা জোরদার ব্লাস্ট হয়ে যায়, যার ফলে প্লেনটি দ্রুত নিচে মাটির দিকে পড়তে শুরু করে। এখন এরা বুঝে যায় যে এবার প্লেনটি নিচে গিয়ে ক্র্যাশ হয়ে যাবে, আর যদি তারা প্লেনের ভিতরে থাকে তাহলে সবাই মারা যাবে। সেই জন্য ডেভিস এবং ডক্টর কেথ প্যারাশুট পরে জাহাজ থেকে লাফ দিয়ে দেয়, আর সাথে অজ্ঞান অবস্থায় ডেভিস সেই এজেন্টকেও প্যারাশুট পরিয়ে দেয়। আর যখন হাওয়াতে সেই এজেন্টের জ্ঞান ফেরে, তখন ডেভিস তার প্যারাশুট খুলে দেয়, কিন্তু জর্জ তখনও প্লেনে ছিল। প্লেনটি দ্রুত গতিতে নিচে মাটির সাথে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে যায়। এই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের পর ডেভিস অনেকটা উদাস হয়ে পড়ে, কারণ তার মনে হয় যে জর্জ হয়তো মারা গেছে। এখন তারা কোনো রকমের প্যারাশুটের মাধ্যমে সুরক্ষিত মাটিতে ল্যান্ড করে। দৌড়ে তারা ওই জায়গায় আসে যেখানে প্লেনটি ক্র্যাশ হয়েছিল। তারা জর্জের বডি খুঁজতে শুরু করে, তবে অবাক করার বিষয় যে জর্জকে কোথাও দেখতে পাওয়া যায় না। আর তখনই তারা মাটিতে জর্জের পায়ের চিহ্ন দেখতে পায়, যা জঙ্গলের দিকেই যাচ্ছিল। এটা দেখে ডেভিস বুঝে যায় যে জর্জ এখনও জীবিত আছে, আর সেই ভাইরাসের কারণে সে সহজে মরবে না। এখানে সেই এজেন্ট ডেভিসকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সে না থাকলে হয়তো সে মারা যেত। তবে জর্জকে হারানোর কারণে ডেভিস বেশ উদাস ছিল। যে কোনো উপায়ে সে জর্জকে আগের মতো করতে চাইছিল। তখন ডক্টর কেথ ডেভিসকে বলে, এই সব কিছু আমার ভুলের কারণে হয়েছে। আমার কারণে এই প্রাণীগুলির শরীরে আজ এতটা পরিবর্তন হয়েছে, কারণ যদি আমি ওই ভাইরাসের ফর্মুলা না বানাতাম তবে আজ এইসব হতো না। এখানে ডক্টর কেথ ডেভিসকে নিজের পুরো কাহিনী বলে। আমি এনার্জি কোম্পানির সিইওর জন্য কাজ করতাম, সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর একদিন আমার ভাইয়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। ডক্টররা বলে দেয় যে তোমার ভাইয়ের প্রাণ বাঁচানো একেবারেই অসম্ভব। আর আমি আমার ভাইকে অনেক বেশি ভালোবাসতাম, এবং আমি নিজের ভাইকে কোনো মতেই হারাতে চাইছিলাম না। সেই জন্য আমি কোম্পানিতে ক্রিসপার নামে একটি মেডিসিন বানাই, যাতে আমার ভাইয়ের প্রাণ বাঁচতে পারত। এবং সেই মেডিসিনটা অমৃতর মতো ছিল, খেলেই মানুষের মৃত সেলসগুলি আবারও জীবিত হয়ে যেত। কিন্তু কোম্পানির সিইও যখন জানতে পারে যে আমি ক্রিসপার নামের এই ওষুধ বানিয়েছি, তখন কোম্পানির সিইও ওই ওষুধের উপর ভুল এক্সপেরিমেন্ট শুরু করে দেয়।
আর যখন আমি জানতে পারি যে কোম্পানি সিইও আমার বানানো ওষুধের উপর ভুল এক্সপেরিমেন্ট করছে, তখন আমি সমস্ত স্যাম্পেল ধ্বংস করার সিদ্ধান্ত নিই। কিন্তু যখন আমি ওই স্যাম্পেলের হার্ড ড্রাইভ চুরি করি, তখন কোম্পানির গার্ড আমাকে হাতে নাতে ধরে ফেলে। আর তারপর কোম্পানি সিইও আমার উপর চুরির অভিযোগ আনে এবং আমাকে মিথ্যা অভিযোগে 13 মাসের জন্য কারাগারে বন্দি করে দেয়। আর যে সময় আমি জেলে ছিলাম সেই সময় আমার ভাইও দুর্ভাগ্যবশত মারা যায়। মরার পরেও আমি নিজের ভাইয়ের মুখ একবারও দেখতে পাইনি। সেই জন্য এখন আমি চাই যে কোম্পানির সিইও কারোর ক্ষতি না করতে পারে, কারণ তার লক্ষ্য এই ভাইরাসকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করা, আর এটা হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি এনার্জি কোম্পানির আসল চেহারা দুনিয়ার সামনে আনতে চাই। তখনই তাদের সাথে যে এজেন্ট ছিল সে রেডিওর মাধ্যমে সেখানে অনেকগুলি হেলিকপ্টার ডেকে পাঠায় এবং সেই হেলিকপ্টার এই 3 জনকে এয়ারফোর্সের হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেখানে এদের দেখা হয় কর্নেলের সাথে। আর কর্নেল এখানে ওই নেকড়ে এবং জর্জের উপর বিস্ফোরণ ঘটিয়ে অ্যাটাক করার প্ল্যান বানাচ্ছিল। এখানে কর্নেল এদের দুজনকে জর্জ এবং নেকড়ের ভিডিও দেখিয়ে বলে এই দুটি প্রাণী বেশ কিছু ঘন্টা ধরে একই দিকে শহরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এটা দেখে ডক্টর কেত সহজেই বুঝে যায় যে এই প্রাণীরা কেন এইভাবে শহরের দিকে আসছে। তখন ডক্টর সবাইকে জানায় আমি যে এনার্জি কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির সিইও বিল্ডিংয়ের ছাদে একটা টাওয়ার বসিয়েছে এবং সেখান থেকে বেরোনো ফ্রিকোয়েন্সি ওয়েভ এই পশুদের নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিয়ে যাচ্ছে। আর এই কারণেই এই প্রাণীগুলি একই ডাইরেকশনে শহরের দিকে আসছে, কারণ ওই ফ্রিকোয়েন্সি থেকে এই প্রাণীগুলির কষ্ট হচ্ছে। আর এখন এই প্রাণীগুলি যে কোনো উপায়ে ওই টাওয়ারকে ভাঙতে চায়। কিন্তু কর্নেলের এদের কথায় বিশ্বাস হয় না, বরং কর্নেল জানায় যে যখন এই প্রাণীগুলি শহরের ভিতরে ঢুকে আসবে তখন আর্মি সরাসরি তাদের উপর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলবে। এটা শুনে ডেভিস বলে এভাবে তো সাধারণ মানুষেরও প্রাণ যেতে পারে। তখন কর্নেল বলে তাহলে আমাদের কি করা উচিত এখন? তখন ডেভিস জানায় যে আমাদের কাছে একটা রাস্তা আছে। এই প্রাণীগুলিকে শান্ত করার জন্য এনার্জি কোম্পানিতে একটি অ্যান্টিডোট বানানো হয়েছে। যদি আমরা অ্যান্টিডোট কোনোভাবে পেয়ে যাই তবে আমরা কোনো ব্লাস্ট ছাড়াই এই পশুদের আটকাতে পারবো। কিন্তু কর্নেল তাদের কথায় রাজি হয় না, এবং তখনই কর্নেলের কাছে একটি চিঠি আসে যাতে লেখা ছিল যে ডেভিস সেই সাদা গরিলাটাকেই ট্রেন করিয়েছে। এটা জানা মাত্রই কর্নেল রেগে যায়। এই দুইজনকে ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট করে নেয়। তবে তারা দুজনে বুঝতে পারে যে আমাদের যে কোনো প্রকারে অ্যান্টিডোট আনতেই হবে, নয়তো প্রাণীগুলি বর্তমানে এতটা অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে যে পুরো শহরকে নিমেষেই ধ্বংস করে দেবে। এই কারণেই তারা দুজনে কোনো রকমে আর্মিদের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু তখনই দুজন সোলজার তাদেরকে দেখে ফেলে আর তারা তাদের ধরার জন্য তাদের দিকেই ছুটে আসে। কিন্তু তখন ডেভিস এই দুইজন সোলজারকেই অজ্ঞান করে দেয়। এখন অ্যান্টিডোট নেওয়ার জন্য তাদেরকে ওই কোম্পানিতে পৌঁছাতে হবে, আর তার জন্য তাদের একটি হেলিকপ্টার প্রয়োজন ছিল। সেই জন্য এরা আর্মি হেলিকপ্টার চুরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই এরা হেলিকপ্টারের কাছে পৌঁছায় তখনই পিছন থেকে সেই এজেন্ট তাদেরকে দেখে ফেলে। ডেভিডের মনে হয়েছিল যে এজেন্ট হয়তো তাদেরকে বাধা দিতে এসেছে, কিন্তু এখানে সেই এজেন্ট এদের হেলিকপ্টারের চাবি ধরিয়ে দেয় এবং বলে কর্নেল কখনোই ওই প্রাণীগুলিকে আটকাতে পারবে না, কারণ আমি জানি যে যখন আমরা জর্জকে জাহাজের ভিতরে খাঁচায় বন্ধ করে রেখেছিলাম তখন সে কতটা অ্যাগ্রেসিভ হয়ে প্লেনটিকে তছনছ করে দিয়েছিল। কিন্তু এই কথা কর্নেল বুঝতে পারবে না। এরপর এরা দুজনেই হেলিকপ্টার নিয়ে এনার্জি কোম্পানির দিকে রওনা দেয়। ওদিকে কর্নেল আর্মির একটা টিম পাঠিয়ে দেয় যাতে তারা নেকড়ে এবং গরিলাটিকে শহরে আসতে বাধা দিতে পারে। আর এই সব কিছু স্ক্রিনে দেখছিল কর্নেল। কিন্তু নেকড়ে এবং গরিলার সামনে যে কেউ আসছিল তারা তাকে খুবই খারাপভাবে মেরে ফেলছিল, আর এই সব কিছুই স্ক্রিনে দেখছিল কর্নেল। এখন যখন কর্নেল বুঝতে পারে যে এই প্রাণীগুলি কোনো মতেই থামবে না, তখন কর্নেল পুরো শহর খালি করার অর্ডার দিয়ে দেয় এবং পুরো শহরে একটা বড় বোম ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয় যাতে এই 3টি প্রাণীকে মারা যেতে পারে একেবারে। অন্যদিকে ডক্টর কেত এবং ডেভিস হেলিকপ্টারে করে শহরে পৌঁছে গেছে। উপর থেকে ডেভিস দেখে যে ওই নেকড়ে এবং জর্জ শহরে পৌঁছে গেছে, আর এরা দুজনে শহরটিকে ভয়ানকভাবে ধ্বংস করে যাচ্ছে। এদের সামনে আর্মির কোনো ট্যাঙ্ক বা হেলিকপ্টার টিকতে পারছিল না। প্রাণী দুটি খেলনার মতো সেগুলিকে ধ্বংস করে দিচ্ছিল এবং দ্রুত গতিতে তারা ওই ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন এই দুটি প্রাণী শহর জুড়ে ধ্বংসলীলা চালাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখি যে নদীর জল থেকে কিছু একটা উঠে আসছে এবং দেখতে দেখতে জলের ভিতর থেকে একটা বিশাল বড় জায়ান্ট ক্রোকোডাইল বাইরে বেরিয়ে আসে, যার বিশাল আকৃতি দেখে আর্মির লোকেরাও ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি রকেট লঞ্চার থেকে সেই ক্রোকোডাইলের উপর হামলা করতে শুরু করে। কিন্তু সেই ক্রোকোডাইল নিজের বড় বড় পা দিয়ে বেশ কিছু আর্মি সোলজারকেই পিষে মেরে ফেলে, আর ওই ক্রোকোডাইলও বাকি পশুদের মতো ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকে এগোতে শুরু করে। কোনো জিনিস যদি পথের বাধা হয়ে তাদের সামনে আসছিল সেগুলিকে তারা ধ্বংস করে এগিয়ে যাচ্ছিল।
ইতিমধ্যে এদিকে ডক্টর কেথ আর ডেভিস এনার্জি কোম্পানিতে পৌঁছে যায়। তখনই ডেভিসের কাছে এজেন্টের কল আসে। এজেন্ট ডেভিসকে জানায় যে কর্নেল পুরো শহরে একটা অনেক বড় বোম ব্লাস্ট করতে চলেছে, যাতে সব ধ্বংস হয়ে যায়। আর এর জন্য B2 বম্বার শহরের দিকে রওনা দিয়েছে। তোমাকে কর্নেলের বোম ব্লাস্টের আগে কিছু করতে হবে। এই খবর শুনে এরা দুজনেই তাড়াতাড়ি ল্যাবের প্রতিটি কোণে অ্যান্টিডোট খুঁজতে শুরু করে এবং কিছু সময় খোঁজার পর তারা অ্যান্টিডোট পেয়ে যায়। যার পর ডক্টর দ্রুত সেই অ্যান্টিডোটের 3টি স্যাম্পেল তুলে নেয়। কিন্তু তখনই কোম্পানির সিইও ক্যামেরার সামনে স্ক্রিনে ডক্টর এবং ডেভিসকে দেখে ফেলে। এবার যখনই তারা অ্যান্টিডোট নিয়ে পালাতে যায়, তখনই পিছন থেকে কোম্পানির সিইও এসে তাদের দিকে বন্দুক তাক করে। অ্যান্টিডোট তার হাতে তুলে দিতে বলে সে। তবে ডক্টর খুবই চালাকির সাথে একটা অ্যান্টিডোট নিজের কাছে লুকিয়ে রেখেছিল, আর বাকি দুটি কোম্পানির সিইওর হাতে তুলে দেয় সে। অ্যান্টিডোট পাওয়া মাত্রই কোম্পানির সিইও ডেভিসের পায়ে শ্যুট করে দেয় এবং ডক্টরকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। যদি পরে কোনো বিপদ আসে, তারা দুজনে ডক্টরকে বন্দি বানিয়ে নিজেকে বাঁচাতে পারবে। ইতিমধ্যে দেখা যায় যে ওই 3টি পশু সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেছে, আর ওই 3জন এক এক করে ওপরে বিল্ডিংয়ে চড়তে শুরু করেছে। এদিকে কোম্পানির সিইও হেলিকপ্টারে বসে সেখান থেকে পালানোর জন্য তৈরি হয়। আর হঠাৎ তখনই সেখানে জর্জ চলে আসে। জর্জ খুবই বেশি রেগেছিল এবং সে হেলিকপ্টারটি তুলে ডক্টরের দিকে ছুঁড়ে মারে। কিন্তু তখনই ডেভিস এসে ডক্টরকে বাঁচিয়ে নেয়। ডক্টর ডেভিসকে জীবিত দেখে বেশ খুশি হয়ে যায়। এখানে ডক্টর তার কাছে থাকা অ্যান্টিডোট ডেভিসকে দেখায়। তবে এদিকে জর্জ ফ্রিকোয়েন্সি টাওয়ার ভাঙতে শুরু করেছে, কারণ ওই টাওয়ার থেকে বেরোনো ফ্রিকোয়েন্সি জর্জকে কষ্ট দিচ্ছিল। এখন এখানে ডেভিস ডক্টর কেথকে বলে, আমাদের এই অ্যান্টিডোট জর্জকে দিতে হবে, যাতে সে বাকি দুটি পশুকে মারতে পারে। কিন্তু জর্জকে অ্যান্টিডোট দেওয়া খুব সহজ কাজ ছিল না। জর্জ অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। ডেভিস চিন্তায় পড়ে যায় যে জর্জকে তারা কিভাবে অ্যান্টিডোট দেবে। আর ঠিক তখনই কোম্পানির সিইও এসে তাদের দিকে বন্দুক তাক করে। আর তাকে দেখেই ডেভিসের মাথায় একটি আইডিয়া আসে। ডেভিস চেঁচিয়ে জর্জকে ডাকে। ডেভিসের আওয়াজ শুনে জর্জ লাফিয়ে সেখানে এসে অ্যাগ্রেসিভভাবে চিৎকার করে ওঠে। কোম্পানির সিইওর মনোযোগ জর্জের দিকে চলে যেতেই সুযোগ বুঝে ডক্টরের কাছে যে অ্যান্টিডোট ছিল, সেই অ্যান্টিডোট ডক্টর সিইওর ব্যাগের মধ্যে ফেলে দেয় এবং ধাক্কা দেয় জর্জের দিকে। আর জর্জ কোম্পানির সিইওকে ধরে জ্যান্তই গিলে ফেলে। সাথে সাথেই অ্যান্টিডোটও জর্জের পেটে চলে যায়। তবে প্রশ্ন হলো, এই অ্যান্টিডোট কতক্ষণ পর কাজ করবে? ডক্টর জানায় অ্যান্টিডোটের প্রভাব 10 মিনিটেই শুরু হয়ে যাবে। অন্যদিকে সিইওর ভাই সব ফাইল নিয়ে পালানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই সেখানে সেই এজেন্ট এসে পৌঁছায়। এজেন্ট সরাসরি তার সামনে একটি প্রস্তাব রাখে, আমি তোমাকে গ্রেপ্তার করব না, এখান থেকে যেতে দিতে পারি, কিন্তু এর জন্য তোমাকে আমাকে নিজের ল্যাপটপ এবং সিক্রেট এক্সপেরিমেন্টের সকল ফাইল আমার হাতে তুলে দিতে হবে। সিইওর ভাই খুবই ভীতু ছিল। সে কিছু না ভেবেই সমস্ত ডকুমেন্ট এবং ফাইল এজেন্টকে দিয়ে দেয় এবং ওখান থেকে পালাতে লাগে। কিন্তু সে জানতো না যে বিল্ডিংটি আগে থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে। যখনই সে গেটের বাইরে বেরোয়, তখনই হঠাৎ উপর থেকে বিল্ডিংয়ের ভাঙা অংশ তার উপর পড়ে, আর সে চাপা পড়ে সেখানেই মারা যায়। ওদিকে বাকি দুটি প্রাণী বিল্ডিংয়ের উপরে থাকা টাওয়ার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল, কারণ তারা আকারে জর্জের থেকে অনেকটাই বড় ছিল। তবে যাই হোক, নেকড়েটি উপরে টাওয়ার পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এতটা প্রেসারে বিল্ডিংয়ের স্ট্রাকচার দুর্বল হওয়ার কারণে পুরো বিল্ডিং কাঁপতে শুরু করে। এটা দেখে ডেভিস বুঝে যায় যে এবার এই বিল্ডিং ভেঙে পড়বে। তাই ডাক্তার এবং ডেভিস তাড়াতাড়ি ভাঙা হেলিকপ্টারেই বসে পড়ে। আর যখনই প্রাণী দুটি উপরে বিল্ডিংয়ের ছাদে পৌঁছায়, তখনই ওই বিল্ডিং ভেঙে নিচে মাটির সাথে মিশে যায়। আর তারা দুজনেই ভাঙা হেলিকপ্টারে বসে কোনো রকমে নিজের প্রাণ বাঁচায়। ওই বিল্ডিং দেখতে দেখতে একেবারে ভেঙে গুড়িয়ে পড়ে। তখনই আমরা দেখি যে বিল্ডিংয়ের ভিতর থেকে জর্জ বাইরে বেরিয়ে আসছে। সে অনেকটাই শান্ত, এর মানে অ্যান্টিডোট কাজ করেছে। তখন ডেভিস জর্জের সাথে ইশারায় কথা বলতে শুরু করে এবং জর্জ পুরোপুরি শান্ত হয়ে ডেভিসের কথা শোনে। এটা দেখে ডেভিস খুশি হয়ে যায়, কারণ এবার ডেভিস বুঝে যায় যে জর্জের উপরে অ্যান্টিডোটের প্রভাব কমে যেতে শুরু করেছে। জর্জ আবার আগের মতো হয়ে গেছে। তবে তখনই ওই দুটি প্রাণী বিল্ডিংয়ের ভাঙা অংশের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। আর ডেভিস জর্জকে বলে, এবার আমাদের দুজনকে মিলে এই দুটি প্রাণীকে খতম করতে হবে এবং মানব জাতিকে আমাদের রক্ষা করতে হবে। জর্জ তার কথায় রাজি হয়ে যায়। এরপর ডেভিস একটি মিলিটারি গাড়ি থেকে বন্দুক এবং কিছু বোম তুলে নেয় আর ডক্টরকে বলে যে তুমি কর্নেলের কাছে গিয়ে যে কোনো উপায়ে তাকে শহরে বোম ব্লাস্ট করা থেকে আটকাও, না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে, না জানে কত মানুষ মারা যাবে। এরপর ডেভিস এবং জর্জ মিলে ক্রোকোডাইল এবং নেকড়ের সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়। তাদের উপর হামলা শুরু করে দেয়। কিন্তু সেই ক্রোকোডাইল খুব বেশি শক্তিশালী ছিল, আকারে অনেকটা বড়ও ছিল। সাথে নেকড়েও ক্রোকোডাইলের সাথে মিলে জর্জের উপর আক্রমণ করে দেয়। আর ওই ক্রোকোডাইল জর্জকে সামনে ছুঁড়ে মারে, কিন্তু জর্জ হার মানে না
এবং সে নেকড়েটিকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এবার যখন নেকড়েটি জর্জের উপর হামলা করার জন্য উঠে দাঁড়ায় তখন ডেভিস তার দিকে বিস্ফোরণ ঘটায়। নেকড়েটি যখন ডেভিসকে মারার জন্য ধেয়ে আসে তখন ডেভিস সামনে থেকে সরে যেতে ওই ক্রোকোডাইল নেকড়েটিকে ধরে এক ঝটকায় মেরে ফেলে। ওই ক্রোকোডাইল এতটাই বেশি শক্তিশালী ছিল যে তারা দুজন মিলে কোনো রকমে ক্রোকোডাইলকে কাবু করতে পারছিল না। ক্রোকোডাইল ও জর্জের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। এদিকে ডেভিসও ওই ক্রোকোডাইলের উপর শ্যুট করতে থাকে, কিন্তু ক্রোকোডাইলের বডিতে বিস্ফোরণের কোনো প্রভাবই হয় না এবং ওই ক্রোকোডাইল জর্জকে তুলে মাটিতে আছড়ে মারে। তখন ডেভিস নিজের সাথীকে বাঁচানোর জন্য ওই ক্রোকোডাইলের কানে বেশ কিছু বোম ছুঁড়ে মারে, যা থেকে এই ক্রোকোডাইলের কানে একটা অনেক বড় বিস্ফোরণ ঘটে এবং ওই ক্রোকোডাইল দুর্বল হয়ে পড়ে। কিন্তু সে মরে না, সে জর্জকে তুলে সামনের বিল্ডিংয়ের উপর ছুঁড়ে মারে, যার কারণে জর্জের বুকে একটা বড় লোহার রড ঢুকে যায় আর জর্জ খুব খারাপভাবে আহত হয়ে যায়। ক্রোকোডাইলটি জর্জকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে। তখন ডেভিস জর্জকে বাঁচানোর জন্য পাশের একটি ভাঙা হেলিকপ্টারে উঠে পড়ে এবং ক্রোকোডাইলের উপর জোরদার ফায়ারিং শুরু করে দেয়, যার ফলে ক্রোকোডাইলটি ডেভিসকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে। তবে সময় মতো ডেভিস জলদি হেলিকপ্টার থেকে প্রাণ বাঁচিয়ে লাফ দেয়। তবে ক্রোকোডাইলটি এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে সে থামে না, ডেভিসকে সে মেরেই ফেলতো। কিন্তু তখনই পিছন দিক থেকে জর্জ লাফ দিয়ে এসে একটা বড় লোহার রড তুলে সরাসরি ওই ক্রোকোডাইলের চোখে গেঁথে দেয়, আর শেষমেশ ওই ক্রোকোডাইল সেখানেই মারা যায়। অন্যদিকে কর্নেল এই সব কিছুই দেখছিল, তাই কর্নেল নিজের ফাইটার জেটকে ফিরে আসার আদেশ দেয়, কারণ সব কিছুই এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে জর্জ অনেক বেশি আহত হওয়ার কারণে সাইডে গিয়ে শুয়ে পড়ে, আর শেষবারের মতো সে ডেভিসের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং সাথে সাথে সেও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জর্জের মৃত্যুতে ডেভিস প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ সে প্রাণী হলেও সে তার নিজের ভাইয়ের মতো ছিল। জর্জ নিজের প্রাণের পরোয়া না করে ডেভিসের প্রাণ বাঁচিয়েছে। তখন সেখানে ডক্টর কেত এবং এজেন্টও এসে পৌঁছায়। তারাও জর্জের মৃত্যুতে খুবই কষ্ট পায়, কিন্তু তখনই মুভিতে একটা টুইস্ট ঘটে। তারা সেখান থেকে চলে যেতে গেলেই ডেভিস নোটিস করে যে জর্জ নিজের হাত নাড়াচ্ছে, এবং যখন ডেভিস পিছন ঘুরে জর্জের দিকে তাকায় সে দেখে যে জর্জ চোখ নড়াচ্ছে। আসলে সে নিজের চোখ বন্ধ করে মরার নাটক করছিল। এটা দেখে ডেভিস খুবই খুশি হয়। যাই হোক, জর্জ মারা যায়নি। একজন প্রাণী এবং একজন মানুষ দুজনের বন্ধুত্ব এই পৃথিবীকে ওই ভয়ানক প্রাণীদের হাত থেকে রক্ষা করে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।